দেশে প্রতি বছর কিডনি বিকল হয়ে মারা যায় অন্তত 30,000 মানুষ। ব্যয়বহুল হওয়ায় চিকিৎসা সেবা নিতে পারছেন মাত্র 20 থেকে 25% রোগী। 3 বার নিলে ভালো বলতেছে, আমি অর্থের কারণে 2 বার নিচ্ছি। অনেক হসপিটালে তো ডায়ালিসিস ব্যবস্থা নাই, বাধ্য হয়ে বিভিন্ন জায়গায় ছোটাছুটি করতে হয়। স্বামীর রুজি, 2টা ডায়ালিসিস অনেক কষ্ট। যে সমস্ত কিডনি রোগীর কিডনি অকেজ হয়ে যাচ্ছে তার মাত্র আমরা 20% সেবা দিতে পারি ডায়ালিসিসের মাধ্যমে, বাকি সবাই কিন্তু মরে যাচ্ছে বিনা চিকিৎসায়। স্বল্প মূল্যে ডায়ালাইসিস সুবিধা দিতে উদ্যোগ সরকারের। এগ্রিমেন্টে হতেছে 400+ এই টাকার মধ্যে তাদেরকে আমরা ডায়ালাইসিস করি। দিবসটি উপলক্ষে রাজধানীতে বর্ণাঢ্য র্যালি। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি ফয়সাল মোর্শেদ এবং আমি হাফসাতুন্নেসা। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। গাইবান্ধার সাঁওতাল পল্লীতে আগুন দেওয়ার ঘটনায় মাত্র 2 জনকে সরাসরি জড়িত দেখিয়ে হাইকোর্টে প্রতিবেদন দাখিল। অন্যদের চিহ্নিত করা না হলেও 58 পুলিশ সদস্য প্রত্যাহার। ফেনীর ফুলগাজী সীমান্তে ভ্রাম্যমাণ আদালতের মাদক বিরোধী অভিযানে অনুপ্রবেশকারীদের হামলায় নিহত আনসার সদস্যের লাশ হস্তান্তর। অপহৃত ব্যক্তিকে গ্রেফতার দেখিয়েছে বিএসএফ। বিশ্বব্যাংকের টাকা খেয়ে একের পর এক কারখানা বন্ধ করে পাট খাতকে ধ্বংস করেছিল বিএনপি, বললেন প্রধানমন্ত্রী। পাটজাত পণ্য মেলার উদ্বোধন। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার পুনর্তদন্ত চেয়ে বেগম জিয়ার আবেদন হাইকোর্টে খারিজ। মামলা বিলম্বিত করতেই বারবার আবেদন, বলছেন দুদকের আইনজীবী। এবং রাজধানীতে ম্যানহোলে পড়ে নিহতের ঘটনায় 4 জনের শাস্তি হলেও এখনো অনেক জায়গাতেই নিরাপত্তা বেষ্টনী ছাড়াই চলছে সংস্কার, ঘটছে দুর্ঘটনা। গাইবান্ধার গোবিন্দগঞ্জে আগুন দেওয়ার ঘটনায় মাত্র 2 জনকে সরাসরি জড়িত দেখিয়ে প্রতিবেদন দিয়েছে পুলিশের তদন্ত কমিটি। জড়িতরা হলেন জেলা গোয়েন্দা শাখার এসআই মাহবুবুর রহমান ও পুলিশ কনস্টেবল সাজ্জাদ হোসেন। বৃহস্পতিবার প্রতিবেদনটি হাইকোর্টে দাখিল করা হয়। তবে আগুন দেওয়ার সময় ঘটনাস্থলে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর নেতৃত্বে ছিলেন রংপুর রেঞ্জের অতিরিক্ত ডিআইজি বশির আহমেদ। এছাড়া অতিরিক্ত পুলিশ সুপার, উপজেলা নির্বাহী কর্মকর্তাও উপস্থিত ছিলেন বলে জেলা গোয়েন্দা কর্মকর্তার জবানবন্দিতে উঠে এসেছে। গত বছরের 6 নভেম্বর গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাঁওতালপল্লীতে কারা আগুন দিয়েছিল দেশি বিদেশি গণমাধ্যমের কল্যাণে তা দেখেছে গোটা বিশ্ব। যদিও এই ঘটনায় গঠিত বিচারিক তদন্ত কমিটি আগুন দেওয়ার সাথে 3 পুলিশ কর্মকর্তা ও 1 জন সাধারণ মানুষের সম্পৃক্ততার কথা বললেও তাদের চিহ্নিত করা যায়নি। এমন প্রেক্ষাপটে জড়িতদের চিহ্নিত করতে কমিটি গঠন করতে বলে উচ্চ আদালত। রংপুর রেঞ্জের অতিরিক্ত ডিআইজির নেতৃত্বে গঠিত হয় তদন্ত কমিটি। তদন্ত শেষে বৃহস্পতিবার হাইকোর্টে দাখিল করা হয় এই সংক্রান্ত তদন্ত রিপোর্ট। প্রতিবেদনে বলা হয়, আগুন দেওয়ার সাথে 1 গোয়েন্দা কর্মকর্তা ও 1 জন পুলিশ কনস্টেবল সরাসরি জড়িত। এছাড়া অন্যান্য কিছু পুলিশ সদস্য জড়িত উল্লেখ করা হলেও তাদের চিহ্নিত করা যায়নি। অগ্নি সংযোগের যে ঘটনা ছিল সেই ঘটনায় যে 2 জনকে চিহ্নিত করতে পেরেছেন, চিহ্নিত করে কনস্টেবল সাজ্জাদ এবং এসআই মাহবুবুর রহমানের বিরুদ্ধে ইতিমধ্যে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সাময়িকভাবে তাকে বরখাস্ত করা হয়েছে। আগুন দেওয়ার দিন ঘটনাস্থলে নেতৃত্বে ছিলেন রংপুর রেঞ্জের অতিরিক্ত ডিআইজি বশির আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা, অতিরিক্ত পুলিশ সুপার সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। সম্প্রতি জেলা গোয়েন্দা শাখার 1 কর্মকর্তার জবানবন্দিতে উঠে এসেছে এমন তথ্য। আইনজীবীরা বলছেন তারাও দায় এড়াতে পারেন না। যারা দোষী তাদেরকে দিয়ে তদন্ত করা মানে এটা মশকরা জাতির সঙ্গে, এবং নিশ্চয়ই এটা আমাদের হাইকোর্টের আদেশের উদ্দেশ্য না। অগ্নিসংযোগে ইন্ধন জুগিয়েছেন বা অগ্নিসংযোগে সহায়তা করেছেন তাদেরকে অনতিবিলম্বে কমিটি থেকে অব্যাহতি দিয়ে। যদিও এরই মধ্যে দায়িত্ব অবহেলার জন্য গাইবান্ধার পুলিশ সুপারকে খাগড়াছড়ি বদলি করা হয়েছে, প্রত্যাহার করা হয়েছে মোট 58 পুলিশ সদস্যকে। আগুন দেওয়ার ঘটনাটি প্রচার করায় গণমাধ্যমের ভূয়সী প্রশংসা করেছেন উচ্চ আদালত। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। ফেনীর বদরপুর সীমান্তে ভ্রাম্যমাণ আদালতের মাদক বিরোধী অভিযানের সময় বাংলাদেশি মাদক ব্যবসায়ী এবং অনুপ্রবেশকারীদের হামলায় নিহত আনসার সদস্য
নওশের আলীর লাশ ফেরত দিয়েছে বিএসএফ। বিকেলে বিজিবি বিএসএফ পতাকা বৈঠকের পর লাশ ফেরত দেয়া হয়। তবে তার ব্যবহৃত অস্ত্র মামলার আলামত হিসেবে জব্দ করেছে বিএসএফ। এদিকে অপর বাংলাদেশিকে অনুপ্রবেশের দায়ে গ্রেফতার করা হয়েছে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ফেনীর ফুলগাজী উপজেলার বদরপুর সীমান্তের 2133 নম্বর মেইন পিলারের সাব পিলার এটি। এই পথ দিয়েই ভারত থেকে বাংলাদেশের সবচেয়ে বেশি মাদকদ্রব্য চোরাচালান হয়। বুধবার রাত 8:30টার দিকে মাদক ব্যবসায়ীদের অবস্থানের খবরে অভিযান চালায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আনসার পুলিশ সদস্যরা। তাদের উপস্থিতি টের পেয়ে সীমান্তবর্তী এই বাড়ির ভেতর দিয়ে পালিয়ে যায় মাদক ব্যবসায়ীরা। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ধাওয়া করলে এক পর্যায়ে সীমান্তের নোম্যান্স ল্যান্ডের কাছাকাছি খানাবাড়ি এলাকায় পালিয়ে যাওয়া বাংলাদেশি মাদক ব্যবসায়ী সহ অনুপ্রবেশকারী প্রায় 150 জন তাদের ওপর হামলা চালায়। এ সময় হামলাকারীদের ধারালো অস্ত্রের আঘাতে ম্যাজিস্ট্রেট সহ আহত হন কয়েকজন। এক পর্যায়ে আত্মরক্ষার্থে পুলিশ ফাঁকা গুলি ছুড়লে পালিয়ে যায় তারা। এখানে একটা কোপ মারে, তারপরে এখানে একটা কোপ মারে। আমি তখন প্রায় 14 রাউন্ড রাবার বুলেট ব্ল্যাঙ্ক ফায়ার করে ওখান থেকে আমার যারা সরকারি কর্মচারী ছিলেন তাদেরকে নিরাপদ আশ্রয়ে নিয়ে আসার চেষ্টা করি। ওই পাশ থেকে অবৈধ অনুপ্রবেশকারীরা আমাদের উপর অতর্কিত হামলা করে। ওরা প্রায় 150 থেকে 200 জনের মতো ছিল। এই পাশে সেফলি আসার পরে আমরা দেখতে পেলাম যে আমাদের সাথে আসলে আমাদের 2 জন ওনারা আমাদের সাথে নাই। 3টা জায়গায় আঘাতের চিহ্ন পাই। মোটামুটি উনি এখন আমাদের তত্ত্বাবধানে আছে। আঘাতের মাত্রা আমরা মোটামুটি এখন উনি সুস্থ আছেন। এদিকে সুমন নামে পুলিশের এক সোর্স অপহৃত হওয়ার পাশাপাশি হামলাকারীদের আঘাতে ল্যান্স নায়েক নওশের আলী নামে এক আনসার সদস্য নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছেন ফুলগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা। বিজিবির বরাত দিয়ে আমরা জানতে পারি যে তারা একটা মৃতদেহ দেখেছে এবং সেটি আনসারের মৃতদেহ। আরেকজন যিনি সোর্স মিসিং ছিলেন তার নাম জনক সুমন বলে আমরা জানতে পেরেছি। তো তাকেও সুস্থ এবং জীবিত অবস্থায় দেখতে পেয়েছি। এই ঘটনায় বিজিবি বিএসএফ এর পতাকা বৈঠক শেষে বৃহস্পতিবার বিকেলে আনসার সদস্য নওশের আলীর মরদেহ ফেরত দেয় বিএসএফ। আর আইনি প্রক্রিয়া শেষে অপহৃত ব্যক্তিকে ফেরত দেয়া হবে বলে জানিয়েছে বিজিবি। সময় সংবাদ, ফেনী। দশম জাতীয় সংসদের 14তম অধিবেশনে বক্তব্য রাখছেন সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিটিভি ওয়ার্ল্ডের সৌজন্যে এখন আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। তারা আপনি দেখবেন, যদি আপনি জিজ্ঞেস করেন তাদের পেশা কি, বলে দেবে চুরি। যা এরকম একটা জায়গায় আমি গিয়েছিলাম, দেখেছি। এখন সেই চোর গ্রামে, সেখানেও আমি নির্দেশ দিয়েছিলাম যে এরা কেন চুরি করবে। তারা দিনভর ঘুমায় অথবা ওই জুয়া খেলে আর রাতভর চুরি করে। আবার তাদের বিয়ে শাদীও নিজেদের মধ্যে হবে, বাইরে হবে না। তো তাদেরকেও পুনর্বাসনের ব্যবস্থা করেছি। আর একটা জেলায় যে পেলাম সেটা হচ্ছে গরুচোর গ্রাম। তাদের কাজ গরু চুরি করে মাটির নিচে গর্ত করে সেখানে পাঠায় এবং তারপর ওই গরু এনে আবার বিক্রি করে। এইরকম যেখানে যেখানে আমরা একটা অস্বাভাবিক কাজ মানুষের দেখেছি, প্রত্যেক জায়গায় এদেরকে পুনর্বাসনের জন্য পদক্ষেপ আমরা নিয়েছি, যা আমি মনে করি দারিদ্র্য বিমোচনে বিরাট অবদান রেখেছে। তাছাড়া আমাদের দেশে যেন বেদে হিজড়া, তাদেরকে আমরা পুনর্বাসনের ব্যবস্থা নিয়েছি এবং তাদেরকে আমরা স্বীকৃতি দিয়েছি। আমাদের ক্ষুদ্র নৃগোষ্ঠী, তাদের জন্য প্রত্যেকের জন্য আমরা কিন্তু স্পেশাল ফান্ড আছে। আমাদের চা শ্রমিক, তাদেরকে আমরা স্পেশাল ফান্ড দিচ্ছি। তাদের ছেলে মেয়ে লেখাপড়ার ব্যবস্থা আমরা করে দিচ্ছি। অর্থাৎ সমাজের সমস্ত পড়ে থাকা মানুষগুলি তারা যেন অবহেলিত না থাকে। দশম জাতীয় সংসদের 14তম অধিবেশনে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিটিভি ওয়ার্ল্ডের সৌজন্যে আমরা তখন সরাসরি ছিলাম সেখানে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিশ্ব ব্যাংকের কাছ থেকে টাকা খেয়ে একের পর এক কারখানা বন্ধ করে পাট শিল্পকে ধ্বংস করে দিয়েছিল বিএনপি। জাতীয় পাট দিবস উপলক্ষে রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশনে পাটজাত পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, উদ্দেশ্য প্রণোদিতভাবে পাটকে অবহেলা করেছে স্বাধীনতা বিরোধী শক্তি। বর্তমান সরকার পাটের সেই হারানো গৌরব ফিরিয়ে এনেছে।
সারি সারি সবুজ পাট গাছ আর পাটকাঠিতে ভিন্ন সাজে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনের অডিটোরিয়াম, যেখানে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে মিলন মেলায় পরিণত হয় পাট চাষি, পাট পণ্য উদ্যোক্তা সহ পাটের সাথে সংশ্লিষ্টদের। স্বাধীনতার পর প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, বিশ্ববাজারে পাটের চাহিদা থাকা সত্ত্বেও 1991 সালে ওয়ার্ল্ড ব্যাংকের পরামর্শে পাটকলগুলো বন্ধ করে দিয়েছিল বিএনপি। 2.5 লক্ষ বেল পাট রপ্তানি হওয়ার মতো মার্কেট যদি বিদেশে থেকে থাকে, তাহলে বাংলাদেশের পাটকল কেন বন্ধ হবে? আর ভারত কেন নতুন পাটকল করবার সুযোগ পাবে? তাদের কোনো জবাব ছিল না, কারণ তাদের ওই একটাই যে টাকা পাবে। আর ওয়ার্ল্ড ব্যাংক বলছে, কাজেই আর কি ওয়ার্ল্ড ব্যাংক যখন বলছে ওরা তো মনে যেন ফ্রেস্তা এসে কথা বলছে, যা বলছে সেটাই করতে হবে। বিশ্বব্যাংকের সমালোচনা করে তিনি আরো বলেন, বিশ্বব্যাংক অনেক সময়ই আত্মঘাতী সিদ্ধান্ত দেয়। সবচেয়ে বড় চ্যালেঞ্জ আমাদের যেটা ছিল পদ্মা সেতু নিয়ে, সেখানে কিন্তু আমরা জয়ী হয়েছি। কাজে এরা যে মাঝে মাঝে পরামর্শ দেয়, সে পরামর্শ হয়েছে অনেক সময় আত্মঘাতী, শুধু ব্যক্তি স্বার্থের জন্য। সামান্য একটা ব্যাংকের এমডি পদের লোভে একটা দেশের এত বড় সর্বনাশ যে করতে পারে, আমি জানি না সে বিচার দেশবাসী করবে। প্রধানমন্ত্রী বলেন, কৃষিপণ্য পাট পরিবেশ বান্ধব বটে। পাটের জিনোম আবিষ্কারের ফলে পাটকে বহুমুখী পণ্যে রূপান্তরের সুযোগ এসেছে বলেও মন্তব্য করেন তিনি। আমরা কিন্তু আমাদের পাটের মেধাস্বত্ব অধিকার অর্থাৎ পেটেন্ট রাইট, সেটা কিন্তু আমরা পেয়ে গেছি। এখন পাট বাংলাদেশের সম্পদ। এখন আপনারা দেখছেন যে পাটের পলিথিনও আবিষ্কার হয়ে গেছে, যা কিন্তু মাটির সাথে মিশে যাবে, এটা কোনো মানে পরিবেশ নষ্ট করবে না। আমরা শুধুমাত্র যে সুতা, চটের বস্তা এগুলি করি না, এখন আস্তে আস্তে পাটের কিন্তু বহুমুখী ব্যবহার শুরু হয়ে গেছে। এমনকি যে শাড়িটা আমি পরে এসেছি, এটাও পাটের তৈরি। অনুষ্ঠানে পাট দিবসের গান ও ফ্যাশন শো পরিবেশন করেন শিল্পীরা। আজহার লিমন, সময় সংবাদ, ঢাকা। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার পুনর্তদন্ত চেয়ে বেগম খালেদা জিয়ার করা আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। সকালে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি শহীদুল করিমের বেঞ্চ এই আদেশ দেন। দুদকের আইনজীবী জানিয়েছেন, মামলার বিচার কাজ বিলম্বিত করতেই এই আবেদন করেছিলেন বেগম জিয়ার আইনজীবী। জিয়া অরফানেজ ট্রাস্টের 2,10,71,000 টাকা আত্মসাতের অভিযোগে বেগম জিয়া ও তারেক রহমান সহ 6 জনের বিরুদ্ধে 2008 সালে রমনা থানায় মামলা করে দুর্নীতি দমন কমিশন। তবে বেগম জিয়ার আইনজীবী দাবি করেছিলেন, এতিমের জন্য আসা টাকা কুয়েত থেকে এসেছে এবং সেই টাকা এখনও ব্যাংকে জমা রয়েছে। যদিও মামলার এজাহারে বলা হয় টাকাগুলো সৌদি আরব থেকে এসেছে। এই বিষয়টি তদন্তের জন্য আবেদন করেছিলেন বেগম জিয়ার আইনজীবী। এর পরিপ্রেক্ষিতেই আদালত শুনানি শেষে আবেদনটি খারিজ করে দেন। বিচার কার্য বিলম্বিত করার জন্য তারা আসলে এটা দাখিল করেছে, এবং তারা আরো যেটা চেয়েছেন জুডিশিয়াল নোটিসে, সেটা বিচারিক আদালত জুডিশিয়াল নোটিসে নিয়েছেন শুধু ড্র্যাগ করার জন্য, মামলা যাতে নিষ্পত্তি না হয়, বিচার কার্যকে বিলম্বিত করার জন্য মামলাটা করা হয়েছে। গতকাল আদালত আজকে আদেশের জন্য রেখেছিলেন, আজকে আদেশ দিয়েছেন, অ্যাপ্লিকেশন সামারিলি রিজেক্টেড, ওনাদের আবেদন সরাসরি খারিজ। বেগম খালেদা জিয়া এই টাকার সাথে একটি টাকাও আত্মসাৎ করেছেন এই ধরনের কোনো বক্তব্য কোথাও নাই। নট অনলি দ্যাট, উনার বিরুদ্ধে সহযোগিতার কোনো যে বক্তব্য দিয়েছেন সেটাও সঠিক নয়, আইনে সেটা আসে না। আমরা এর আদেশের এগেইনস্টে অবশ্যই উচ্চ আদালতে যাব। আমরা অ্যাপিলেট ডিভিশন। সন্ধ্যার সময়ে আরো থাকছে, কুমিল্লা সিটি নির্বাচনে সেনা মোতায়েন হচ্ছে না, প্রস্তুত রাখা হবে সহযোগিতার জন্য। আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সঙ্গে সিইসির বৈঠক। এবং গুলশান হামলার অন্যতম সন্দেহভাজন ইদ্রিস কলকাতা থেকে আটক। দ্বিপক্ষীয় আলোচনার মাধ্যমে দেশে আনার বিষয়টি সমাধান করা হবে, জানালেন আইজিপি। দেশে প্রতি বছর কিডনি পুরোপুরি বিকল হয়ে মারা যান অন্তত 30,000 মানুষ। কিডনি রোগের চিকিৎসায় বেঁচে থাকতে বেছে নিতে হয় ডায়ালাইসিস প্রক্রিয়া, কিন্তু সেটি ব্যয়বহুল হওয়ায় একসময় মৃত্যু মেনে নেওয়া ছাড়া উপায় থাকে না অনেকের। সমস্যা সমাধানে স্বাস্থ্য অধিদপ্তর বলছে, আগামী 5 বছরে স্বল্প মূল্যে ডায়ালাইসিস সেবা দিতে পরিকল্পনা করছে সরকার। কিডনি দিবসে সেলিয়া সুলতানার রিপোর্ট। এই ডায়ালিসিস রুমের প্রায় প্রত্যেক রোগী মাসে অন্তত 8 থেকে 12 বার ডায়ালিসিস করান। জীবন মৃত্যুর মাঝামাঝি কষ্টকর এই প্রক্রিয়াটি এখন জীবনের অংশ। 3 বার নিলে ভালো, ডাক্তার বলতেছে, আমি অর্থের কারণে 2 বার নিচ্ছি। অনেক হসপিটালে তো ডায়ালিসিস ব্যবস্থা নাই,
বাধ্য হয়ে বিভিন্ন জায়গায় ছোটাছুটি করতে হয়। ঝিনাইদহ, যশোর, খুলনা বিভিন্ন ডিস্ট্রিক্টে হলে তাহলে ওইদিকে রোগীগুলো আর এইদিকে আসার প্রয়োজন হয় না। সপ্তাহে দুইবারই বলছে, কিডনি সমস্যা অল্প দেখে দুইবারই বলছে দিতে। প্রক্রিয়াটি যখন জীবনের শেষ পর্যন্ত চালিয়ে যেতে হয় তখন প্রতি মাসে শুধু খরচ গুনতে হয় প্রায় 20 থেকে 25,000। তাই অনেকেই একসময় পিছিয়ে যেতে বাধ্য হন, মেনে নেন মৃত্যুকে। স্বামীর রুজি, দুটা ডায়ালিসিস অনেক কষ্ট, অনেক কষ্ট। আল্লাহর কইছে, আল্লাহ তুই আমার নিয়ে যেত। কিডনি ফাউন্ডেশনের গবেষণায় দেখা যায় 18-র উপর বয়স এমন মানুষের মধ্যে প্রতি 7 থেকে 8 জনে একজন কিডনি রোগী পাওয়া যায়। প্রতি বছর 30,000 মানুষ পুরোপুরি কিডনি অকেজো হয়ে মারা যায়। যেহেতু কিডনি রোগের শুরুতে তেমন কোনো উপসর্গ দেখা যায় না, তাই বেশিরভাগ সময়ই কিডনি 85 থেকে 90 অকেজো হয়ে গেলেই রোগীরা ডাক্তারের শরণাপন্ন হন। কিন্তু তখন কিডনি প্রতিস্থাপন বা ডায়ালিসিস ছাড়া কিছুই করা থাকে না। কিন্তু তাতেও ব্যয়বহুল এই চিকিৎসার আওতায় আসছে মাত্র 25% রোগী। এই 25% রোগীকেও সেবা দিতে যে ব্যবস্থাপনার প্রয়োজন তা অপ্রতুল। 25%-এর ডায়ালিসিসের ব্যবস্থা আছে মেডিকেল কলেজে। 30 থেকে 40,000 যে সমস্ত রোগীর কিডনি অকেজো হয়ে যাচ্ছে তার মাত্র আমরা 20% সেবা দিতে পারি ডায়ালিসিসের মাধ্যমে। বাকি সবাই কিন্তু মরে যাচ্ছে বিনা চিকিৎসায়। যেহেতু কিডনি রোগটা কোনো উপসর্গ হয় না সেহেতু এরা ডাক্তারের কাছে আসে না। কখন আমাদের কাছে আসে? যখন সিমটম শুরু হয়, তখন তার পরীক্ষা নিরীক্ষা করি, তখন দেখি যে তার কিডনি 85-90% নষ্ট হয়ে গেছে। এদিকে স্বাস্থ্য অধিদপ্তর বলছে ডায়ালিসিসের জন্য 54টি যন্ত্র স্থাপন করা হবে কিডনি ইনস্টিটিউট ও হাসপাতালে। সেখানে 415 টাকায় ডায়ালিসিস সুবিধা পাবেন রোগীরা। পিপিপির আন্ডারেই কিডনি ইনস্টিটিউটে অলরেডি 14টা মেশিন বসে গেছে। বাকি মেশিনগুলো সেকেন্ড ফেজে বসবে চিটাগং মেডিকেল কলেজে। 31 মেশিন বসে ওয়ার্ড সব রেডি আছে। সেই এগ্রিমেন্টে হতেছে 400+ এই টাকার মধ্যে তাদেরকে আমরা ডায়ালাইসিস করি। আগামী 5 বছরে পর্যায়ক্রমে প্রতিটি বিভাগীয় হাসপাতালে 8 বেডের ডায়ালিসিস মেশিন চালু হবে বলেও জানান স্বাস্থ্য অধিদপ্তরের এই কর্মকর্তা। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। 1-11 সরকার আর বর্তমান সরকারের মধ্যে কোনো মৌলিক পার্থক্য নেই। তারা একই এজেন্ডা বাস্তবায়ন করতে চায় বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে রাজধানী রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় তিনি এই অভিযোগ করেন। আমি একটু দৃঢ়তার সঙ্গে বলতে চাই যে অর্থনৈতিক অগ্রগতির যে চিত্র দেখানো হচ্ছে সেই চিত্রটি সঠিক নয়। প্রশ্ন থেকে যাচ্ছে, কোন বাড়ি, একটা বাড়িতে কেউ নেই, সেই বাড়ি থেকে আপনি গ্রেনেড উদ্ধার করছেন, সেখান থেকে জঙ্গি উদ্ধার করছেন। আমরা এগুলোকে অস্বীকার করছি না বা এগুলোকে আমরা বাতিল করে দিচ্ছি না, কিন্তু আপনাকে জনগণের সামনে গ্রহণযোগ্য যুক্তি খাড়া করতে হবে এবং সঠিক সুষ্ঠু তদন্ত করে এগুলোর ব্যবস্থা নিতে হবে। সম্প্রতি জঙ্গি তৎপরতার বিষয়টি মাথায় রেখে আসছে কুমিল্লা সিটি নির্বাচন সহ 2টি উপনির্বাচনকে ঘিরে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকার নির্দেশ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার। নির্বাচনে সেনা মোতায়েনের পরিকল্পনা না থাকলেও বাহিনীটিকে প্রস্তুত থাকতে বলা হয়েছে। দুপুরে নির্বাচনকে ঘিরে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি একথা জানান। যে জঙ্গি ঘটনা ঘটলো কুমিল্লায়, এই আইনশৃঙ্খলা বাহিনীর লোকেরা এই জঙ্গি তৎপরতার সাথে সম্পৃক্ত যারা, তাদেরকে মোকাবেলা করার জন্য তারা তৎপর থাকবে। তারা সকলে আমাদেরকে আশ্বস্ত করেছে যে তারা সহযোগিতা করবে এবং সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়ার ব্যাপারে তারা প্রত্যেকে তৎপর হবে। সেনা মোতায়েন আমাদের এখন পরিকল্পনা নেই যে এখন সেনা মোতায়েন করবো কুমিল্লে, তবে সেনা মোতায়েনের ব্যাপারে সেনাবাহিনী প্রস্তুত থাকবে। সন্ধ্যার সময়ে আরো থাকছে। বৃষ্টির কারণে গল টেস্টের তৃতীয় দিনের শেষ সেশনের খেলা পরিত্যক্ত। বাংলাদেশ 312 রানে অল আউট, 182 রানে এগিয়ে শ্রীলঙ্কা। গুলশানের হোলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলার অন্যতম সন্দেহভাজন এবং জেএমবি নেতা মোহাম্মদ ইদ্রিসকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ। দ্য টেলিগ্রাফ কলকাতা পুলিশের বরাতে এই তথ্য জানিয়েছে। দিল্লি পুলিশের বিশেষ শাখার দেয়া তথ্য অনুযায়ী কলকাতা পুলিশের একটি দল বড়বাজার এলাকা থেকে ইদ্রিসকে গ্রেফতার করে। বুধবার টেলিগ্রাফ জানায়, কলকাতা ও হায়দ্রাবাদে অবস্থান করে রোহিঙ্গাদের জন্য জনসমর্থন আদায়ে কাজ করছিলেন ইদ্রিস। এমন তথ্যের ভিত্তিতে কলকাতা পুলিশ অভিযান চালিয়ে চলতি সপ্তাহের শুরুতে তাকে গ্রেফতার করে। প্রতিবেদনে বলা হয়, গুলশান হামলায় ইদ্রিস প্রত্যক্ষভাবে জড়িত ছিল। ওই ঘটনার পরপরই আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর চোখ এড়িয়ে তিনি ভারতে ঢুকে পড়েন। ভারতীয় গোয়েন্দাদের ধারণা 2014 সালের 23শে ফেব্রুয়ারি ময়মনসিংহের ত্রিশালে প্রিজন ভ্যানে হামলা চালিয়ে জঙ্গি ছিনতাইয়ের ঘটনায় পালিয়ে যাওয়া জঙ্গি সালাউদ্দিন ওরফে
স্থানীয় ভারতে লুকিয়ে আছে। গত বছরের 1 জুলাই হলে আর্টিজানে জঙ্গি হামলায় 18 বিদেশি নাগরিক সহ 22 জন নিহত হন। ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক ও কর্মচারীদেরকে নবম ওয়েজ বোর্ডের অন্তর্ভুক্ত করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। দুপুরে সচিবালয়ের সংবাদপত্র কর্মচারীদের দুটি সংগঠনের নেতৃবৃন্দের সাথে মতবিনিময়কালে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এ তথ্য জানান। ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের বেতন ভাতা ও সুযোগ সুবিধা নির্ধারণে বাংলাদেশ শ্রম আইন অনুসারে ওয়েজ বোর্ড গঠনের দাবি দীর্ঘদিনের। বর্তমানে 8ম ওয়েজ বোর্ড অনুসারে সংবাদপত্রে সাংবাদিক কর্মচারীদের জন্য কয়েকটি স্তরে বেতন ভাতা পরিশোধ করা হলেও ইলেকট্রনিক মিডিয়ার জন্য এমন কোনো ব্যবস্থা নেই। এরই মধ্যে নবম ওয়েজ বোর্ড গঠন প্রক্রিয়া চূড়ান্ত হয়েছে জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, ইলেকট্রনিক মিডিয়া কর্মরতদেরকেও ওয়েজ বোর্ডের আওতায় আনার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। সবার দাবি হচ্ছে এবার ওয়েজ বোর্ডের ভিতরে তাদের অন্তর্ভুক্ত করা। আমাদের তথ্য মন্ত্রণালয় ইলেকট্রনিক মিডিয়ার কর্মচারী সাংবাদিক বন্ধুদেরকে ওয়েজ বোর্ডের আওতায় নিয়ে আসার জন্য নীতিগতভাবে আমরা সম্মত। এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে সাংবাদিকরা বলেন, এর ফলে বেতন ভাতার পাশাপাশি চাকরির নিশ্চয়তাও সৃষ্টি হবে। বেতন ভাতা নিয়ে একটা বৈষম্য ছিল, প্রিন্ট এবং ইলেকট্রনিকের একই জায়গায় আমরা কাজ করি, একই মাঠ। এখন দুটো যে সেক্টর, সব সেক্টরগুলো একটা প্রক্রিয়ার মধ্যে আসলো। প্রিন্ট মিডিয়ার যারা কর্মরত তারা এক ধরনের সুযোগ সুবিধা ভোগ করেন, আমরা আরেক ধরনের সুযোগ সুবিধা ভোগ করি। ওয়েজ বোর্ড বাস্তবায়ন করা হয় তাহলে আমি মনে করি যে আমাদের জন্য অনেক ভালো হবে। ওয়েজ বোর্ডের আওতায় আসা মানেই তো হচ্ছে একটা নিরাপত্তার মধ্যে আমরা আসলাম। আমাদের আসলে তো বেতন ভাতা বলেন বা চাকরি বলেন, কোনো কিছুর তো নিরাপত্তা টেলিভিশন সাংবাদিকদের নেই। ইলেকট্রনিক মিডিয়া ওয়েজ বোর্ডের আওতায় এলে সাংবাদিক কর্মচারীর জীবনযাত্রার পরিবর্তনের পাশাপাশি মর্যাদা প্রতিষ্ঠিত হবে বলে মনে করেন বিএফইউজের সভাপতি। একজন ক্যামেরাম্যান তিনি বার্তা বিভাগে থাকলে সাংবাদিকদের কোটায় থাকবেন, নাকি তিনি যদি আবার প্রোগ্রামেও কাজ করেন তা প্রোগ্রামের অংশে যাবেন? আবার নিউজ প্রেজেন্টার যারা কেউ কেউ ফুল টাইম আছে তারা কোথায় থাকবেন? রিপোর্টারদের মধ্যে যারা ফুল টাইম তারা ওয়েজ বোর্ডের আওতায় আসবেন, কিন্তু যারা ফুল টাইম না তারা কি আসবেন? এই শৃঙ্খলাটা আনা খুব জরুরি। শিগগিরই নবম ওয়েজ বোর্ড ঘোষণা করা না হলে সাংবাদিকরা আন্দোলন শুরু করবেন বলেও জানান তিনি। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর ম্যানহোলে পড়ে শিশু জিহাদ নিহতের ঘটনায় 4 জনের শাস্তি বিধানের পরও এখনো অনেক জায়গাতেই নিরাপত্তা বেষ্টনী ছাড়াই চলছে সংস্কার কাজ শেষে ম্যানহোল খোলা রেখে চলে যায় বলে অভিযোগ ভুক্তভোগীদের। এতে প্রায়ই দুর্ঘটনার শিকার হচ্ছেন নগরবাসী। এদিকে ঠিকাদারি প্রতিষ্ঠানের উপর দায় চাপিয়ে তদন্ত করার কথা জানিয়েছে ঢাকা ওয়াসা। ওবায়দুল্লাহ মামুনের রিপোর্ট। সোমবার সন্ধ্যায় রাজধানীর পল্টনের কালভার্ট এলাকার এ খোলা ম্যানহোলে পড়ে যান এক বুদ্ধি প্রতিবন্ধী। পরে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের সহায়তায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নেওয়া হয়। কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পরদিন মঙ্গলবার সকালে ঘটনাস্থলের খোলা ম্যানহোলে নিরাপত্তা বেষ্টনী দেয় ঢাকা ওয়াসা। প্রত্যক্ষদর্শীরা জানান, দীর্ঘদিন ধরে ওয়াসা ম্যানহোলটি খোলা রেখেছিল, ফলে প্রতিনিয়তই বিপাকে পড়তে হতো নগরবাসীকে। টোটাল এটা খোলা ছিল, তো এরকম অবস্থা থাকলে তো যে কেউই পড়তে পারে, লাইফের তো কোনো সিকিউরিটি নেই। আমি মনে করি আসলে এদের বিচার হওয়া উচিত। রাজধানীর বিভিন্ন সড়কে গ্যাস, বিদ্যুৎ এবং ওয়াসার মতো প্রতিষ্ঠানের সংস্কার কাজ করার সময় পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না থাকায় হরহামেশাই ঘটছে মৃত্যুর মতো ঘটনা। ওয়াসা এই ঘটনার দায়ভার ঠিকাদার প্রতিষ্ঠানের উপর চাপিয়ে বলছে, এসব ঘটনায় তদন্ত করা হচ্ছে। এই কাজগুলো সমস্তটাই করে কোনো না কোনো কন্ট্রাক্টর, কাজেই তার দায়িত্বটাকে অবশ্যই নিরূপণ করতে হবে এবং আমরা তদন্ত কমিটি দুটো করেছি এটাকে নিরূপণ করার জন্য। তবে ঢাকা ওয়াসার সাবেক এই চেয়ারম্যান মনে করেন, ঠিকাদারি প্রতিষ্ঠানের কাজ তদারকি করা ওয়াসার দায়িত্বেরই অন্তর্ভুক্ত। কাজটা যেহেতু ওয়াসার কাজে অসার দায়বদ্ধতা সেখানে আছে এবং সেফটি সিকিউরিটি অবশ্যই কন্ট্রাক্টরই করতে হবে। কন্ট্রাক্টর যদি না নিয়ে থাকে তাহলে কন্ট্রাক্টরকে কাজ করতে কেন দেওয়া হলো ওখানে? তাহলে তো কাজটা অসা বন্ধ করে দিতে পারতো। আর অভিযোগ পেলে আইনি ব্যবস্থার আশ্বাস পুলিশের। তারা আসলে তাদের কাছ থেকে তারা যদি অভিযোগ দেয় বা অভিযোগ নাও দেয়, আমরা আইনগতভাবে যে ব্যবস্থা নেওয়ার আমরা সেটা নেব। এর আগে রাজধানীর শাহজাহানপুরে খোলা পাইপে পড়ে মারা যায় 4 বছরের শিশু জিহাদ। এই ঘটনায় 4 জনের সাজা হলেও টনক নড়েনি পানি সরবরাহকারী এই প্রতিষ্ঠানটির। ওবায়দুল্লাহ মামুন, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রামের মিরসরাইয়ে জেএমবির গোপন আস্তানার বাড়ির মালিক পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক রিদওয়ানুল হককে সন্ত্রাস দমন আইনে গ্রেফতার দেখিয়েছে পুলিশ। গতরাতে জিজ্ঞাসাবাদের জন্য আটকের পর আজ তাকে গ্রেফতার দেখানো হলো। এদিকে গ্রেফতার রিদওয়ানুল জঙ্গি তৎপরতার সঙ্গে জড়িত থাকতে পারে বলে সন্দেহ করছে পুলিশ। চট্টগ্রাম জেলার পুলিশ সুপার নূরে আলম মিনা জানান, ভাড়াটিয়ার সব ধরনের তথ্য সংগ্রহ করে নিকটস্থ থানাকে অবহিত করার কথা থাকলেও
হৃদয়ানুল কোনো তথ্যই দেননি। এমনকি তার বিরুদ্ধে তথ্য সরবরাহে অবহেলা করারও অভিযোগ পাওয়া গেছে। এসব কারণে তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। আমরা মনে করি যে বাড়িওয়ালার এটা একটা দায়িত্ব ছিল যে তার ভাড়াটিয়া কি করে বা এতদিন বেরোলো এতদিন নাই, এটা তাদের খোঁজ খবর নেওয়া। আমরা কিছুটা অভিযোগ পেয়েছি স্থানীয়ভাবে যে এই বাড়িওয়ালা এই অভিযোগ সবসময় সহায়তা এইভাবে করেনি। তা এই প্রেক্ষিতে আমরা তাকে জিজ্ঞাসাবাদের জন্য এনেছি। যদি আমরা দেখি জিজ্ঞাসাবাদ করে এবং গোপন তদন্ত করে তার এই ব্যাপারে কোনো সম্পৃক্ততা বা পৃষ্ঠপোষকতা আছে, তাহলে তারে আমরা এই মামলায় অ্যারেস্ট করব। রাজধানীতে সড়ক দুর্ঘটনায় এ লেভেলের এক শিক্ষার্থী নিহত হয়েছেন। বিকেলে সিটি সার্ভিস রংধনুর চাকায় পিষ্ট হয়ে সালেহীন শুভ নামে ওই শিক্ষার্থীর মৃত্যু হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, মৎস্য ভবন থেকে 3 বন্ধু একসাথে বাসে ওঠার সময় দুজন বাসে উঠতে পারলেও শুভর শরীরের ওপর দিয়ে চলে যায় ঘাতক বাস। ট্রাফিকের ইশারা উপেক্ষা করে শুভকে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট পর্যন্ত টেনে নিয়ে যায় চালক। এতে মর্মান্তিকভাবে নিহত হয় সালেহীন শুভ। এ ঘটনায় চালককে গ্রেফতার করেছে শাহবাগ থানা পুলিশ। নিহতের বাবা প্রথমে রাজি না হলেও ময়নাতদন্ত ছাড়া লাশ ফেরত পাবার শর্তে শাহবাগ থানায় একটি মামলা দায়ের করেন। বেপরোয়া বাস চলাচল নিয়ন্ত্রণে যথাযথ ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান নিহতের বাবা। বাংলাদেশ শ্রীলঙ্কা টেস্ট সিরিজের খবর। গলে শ্রীলঙ্কার বিপক্ষে 2 ম্যাচ সিরিজের প্রথম টেস্টের তৃতীয় দিনে অধিনায়ক মুশফিকুর রহিম ও মেহেদী মিরাজের ব্যাটিংয়ে ফলো অন এড়ালেও বেশি দূর এগোতে পারেনি বাংলাদেশ। 312 রানেই গুটিয়ে গেছে টাইগাররা। তাই প্রথম ইনিংসে 182 রানের লিড পেয়েছে লঙ্কানরা। বৃষ্টির কারণে তৃতীয় দিনের শেষ সেশনের খেলা পরিত্যক্ত হয়েছে। গলে দিনের শুরুতেই লঙ্কান বোলারদের তোপের মুখে পড়ে সফরকারীরা। ব্যক্তিগত 71 রানে সাজঘরে ফেরেন সৌম্য। এরপর ভালোই খেলতে থাকা সাকিবও ফেরেন 23 রান করে। নামের প্রতি সুবিচার করতে পারেননি মাহমুদুল্লাহ ও লিটন দাস। তারা দুজনে দ্রুত আউট হলে বাংলাদেশের স্কোর দাঁড়ায় 6 উইকেটে 192 রান। শঙ্কা জাগে ফলোঅনের। তবে সপ্তম উইকেটে মিরাজকে সাথে নিয়ে লড়াই চালিয়ে যান মুশফিক। দুজনে মিলে গড়েন 106 রানের জুটি। আর তাতেই ফলো অন এড়ায় বাংলাদেশ। ক্যারিয়ারের 16তম 50 তুলে নিয়ে 85 রানে ফেরেন টাইগার অধিনায়ক। মিরাজ করেন 41 রান। শেষ পর্যন্ত 312 রানেই থামে টাইগাররা। তবে শেষ সেশনের খেলা অবশ্য বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়। সন্ধ্যার সময় পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। গাইবান্ধার সাঁওতাল পল্লীতে আগুন দেওয়ার ঘটনায় মাত্র 2 জনকে সরাসরি জড়িত দেখিয়ে হাইকোর্টে প্রতিবেদন দাখিল। অন্যদের চিহ্নিত করা না হলেও 58 পুলিশ সদস্য প্রত্যাহার। ফেনীর ফুলগাজী সীমান্তে ভ্রাম্যমাণ আদালতের মাদক বিরোধী অভিযানে অনুপ্রবেশকারীদের হামলায় নিহত আনসার সদস্যের লাশ হস্তান্তর। অপহৃত ব্যক্তিকে গ্রেফতার দেখিয়েছে বিএসএফ। বিশ্ব ব্যাংকের টাকা খেয়ে একের পর এক কারখানা বন্ধ করে পাট খাতকে ধ্বংস করেছিল বিএনপি, বললেন প্রধানমন্ত্রী। পাটজাত পণ্য মেলার উদ্বোধন। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার পুনর্তদন্ত চেয়ে বেগম জিয়ার আবেদন হাইকোর্টে খারিজ। মামলা বিলম্বিত করতেই বারবার আবেদন, বলছেন দুদকের আইনজীবী। এবং রাজধানীতে ম্যানহোলে পড়ে নিহতের ঘটনায় 4 জনের শাস্তি হলেও এখনো অনেক জায়গাতেই নিরাপত্তা বেষ্টনী ছাড়াই চলছে সংস্কার, ঘটছে দুর্ঘটনা। এই ছিল সন্ধ্যার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। সঙ্গে থাকুন সময়।